where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good morning, students. Welcome to our online class. Hope you are all well, fighting against the deadly disease COVID-19. And let us hope we will come round soon and get over this situation. Today, we will read a sonnet, The Poetry of Earth by John Keats. Before going through the poem, I would like to discuss the following points that I have written on the board. Follow the points. So the poem we will read today, we will go through today, The Poetry of Earth. It was written in 1860 in the month of December. The writer, the poet is John Keats. His lifespan is from 1795 to 1821. প্রথমে আমাদের জেনে নিতে হবে যে কবিতার উৎসটা কি, from where the poetry of earth is taken. দেখো আমি এখানে লিখেছি the source of the poem, অর্থাৎ এই কবিতার উৎস. That means the poem is taken from the poetical works of John Keats. The poetical works of John Keats. And you should know that this collection of poems is published posthumously. That means after the death of the poet. This collection of poems, the poetical works of John Keats, was published. Now the next point is form of the poem, অর্থাৎ কবিতার প্রকৃতি, কি ধরনের কবিতা. You can see that it is a sonnet. Perhaps you all know what is sonnet. A sonnet is a poem of 14 lines, যেটাকে আমরা বাংলায় চতুর্দশপদী কবিতা বলে থাকি. এখানে কিটস যে সনেট ফর্মটা ইউজ করেছেন সেটা হচ্ছে দেখো এক ইটালিয়ান সনেট ফর্ম অফ পেট্রাক. এই পেট্রাকের ইটালিয়ান সনেট ফর্ম তিনি এই কবিতাটাতে এই সনেটে ব্যবহার করেছেন. নেক্সট ইজ দ্য পাবলিকেশন, এজ অফ পাবলিকেশন, অর্থাৎ কবিতাটা কোন সময় প্রকাশিত হয়েছে. আমরা জানি যে ইংরেজি সাহিত্যেরও একটা ইতিহাস আছে. সেই ইতিহাস অনুযায়ী আমরা বিভিন্ন সময়কে বিভিন্ন নামে চিহ্নিত করেছি. তাহলে যে সময় আমাদের এই কবিতাটা জন কিটসে প্রকাশিত হয়েছে
It was romantic age then. রোম্যান্টিক এজ, এই রোম্যান্টিক এজের স্প্যান অফ টাইমটা দেখতে পাচ্ছ এখানে 1798 থেকে 1837। এই যে দীর্ঘ সময়কাল, এই সময়কালটাকে আমরা এই রোম্যান্টিক এজ বলে থাকি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দেখো যেহেতু আমরা একটা সাহিত্য পাঠ করতে যাচ্ছি, তো আমাদের এই যে কোনো সাহিত্য রচনার যে পটভূমিকা, যে ব্যাকগ্রাউন্ড, সেটা আমাদের জানা খুব জরুরি। বিকজ ইট ইজ সেড দ্যাট লিটারেচার ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি। দ্যাট মিনস হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য সোসাইটি, ইট ইজ রিফ্লেক্টেড ব্যাক ইন ইটস লিটারেচার। যে কোনো সময় যখন কোনো কাব্য রচিত হয়, যখন কোনো সাহিত্য রচিত হয়, সেই সময়ের কবিরা, সাহিত্যিকরা সেই কালের দ্বারা প্রভাবিত হন এবং তারা তাদের কাব্যে, তাদের সাহিত্যে সেই কালকে প্রকাশিত করেন। দিস ইজ দ্য রিলেশন। তাহলে সুতরাং যখন আমরা একটা কবিতা পড়ব, যখন আমরা একটা গদ্যাংশ পড়ব, উই মাস্ট নো দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পাবলিকেশন অফ দ্যাট পিস অফ লিটারেচার। তাহলে আমাদের এবার একটু কনসেন্ট্রেট করতে হবে এই যুগটার উপরে, যে যুগে এসে, যে যুগে এই কবিতাটা প্রকাশিত হয়েছে। বিফোর ডিসকাসিং দ্য রোম্যান্টিক এজ, আমরা একটু তার আগের সময়ে চলে যাব, এটা বোঝার জন্য যে এই রোম্যান্টিক এজের সূচনা হলো কেন। একটা সাহিত্যের যে একটা নতুন যুগের সূচনা হলো, তার পিছনে একটা নিশ্চয়ই কারণ থাকে। সেইখানে আমরা একটু গিয়ে ব্যাখ্যা করে নেব, একটু লুক ব্যাক পিছনে আমরা দেখে নেব যে রোম্যান্টিক এজ যে সময়কালটাকে আমরা বলছি 1798 থেকে 1837, এর ঠিক আগের সময়টা, অর্থাৎ খেয়াল করে দেখো 1700 থেকে 1798, ফ্রম 17,000 to 1798, এই সময়কালটাকে ইংরেজি সাহিত্যে বলা হতো দ্য এজ অফ এনলাইটেনমেন্ট অর দ্য এজ অফ রিজন। আমি কেন এই প্রসঙ্গে আসছি, তার কারণ হচ্ছে যে রোম্যান্টিক এজের যে সাহিত্যের যে একটা নতুন টেস্ট, একটা ধারা, একটা প্রকৃতি আসলো, তার কারণটা কি? কেন তখনকার সাহিত্যিক রোম্যান্টিকতায় বেশি ভর করলো? দেখো, তার কারণ হচ্ছে এই এজ অফ এনলাইটেনমেন্ট অর দ্য এজ অফ রিজন, এই যে দীর্ঘ প্রায় 100 বছরের কাছাকাছি সময়কালটা, এই সময়কালটাকে আমরা দুটো পার্টে পাই। এর যে ফার্স্ট হাফ, অর্থাৎ প্রথম অংশ 1700 থেকে 1750, এই সময়কালটাকে ইংরেজি সাহিত্যে বলা হয় অগাস্টান এজ অর দ্য এজ অফ পোপ। এই সময় সাহিত্যের মধ্যে একটা নিউ ক্লাসিসিজম, একটা কঠিন ভাব, একটা জটিল বিষয়, এই সাহিত্যের মধ্যে এই জিনিসটা প্রকাশ পেত। এখন প্রশ্ন হচ্ছে অগাস্টান এজ কেন? ইট ওয়াজ নেমড আফটার দ্য কিং অগাস্টাস। তার নাম অনুযায়ী এই সময়কালটাকে অগাস্টান এজ বলা হয়। পাশাপাশি এই সময়ের যে ফেমাস রাইটার আলেকজান্ডার পোপ, সেই নাম অনুযায়ী আবার এই এজটাকে আমরা, এই সময়কালটা অর্থাৎ 1700 থেকে 1750, এই সময়কালটাকে আমরা অগাস্টান এজ অর এজ অফ পোপ নামে চিনি। দ্য ল্যাটার পার্ট অফ দ্যাট এরা, সেই যুগের যে পরবর্তী অংশটা, দেখো এখানে শেষ হয়েছে 1750 আর এখানে শুরু হয়েছে 1750 থেকে 1798। দিস পার্ট, এই সময়কালটা, এই এজটাকে আমরা চিনি দ্য এজ অফ ট্রানজিশন। দ্য এজ অফ ট্রানজিশন অর প্রি রোম্যান্টিক এজ। দেখো একটা শব্দ এখানে এসে গেল, প্রি রোম্যান্টিক এজ। অর্থাৎ আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছিলাম, যে এই রোম্যান্টিক এজের সূচনাটা হয়েছিল কিন্তু ঠিক এই সময়টায়, 1750 থেকে 1798 সালে। এই সময়টায় সাধারণত সাহিত্য বা কাব্য ছিল শহর কেন্দ্রিক। এই জন্য এই সময়কার কবিতাগুলোকে টাউন পোয়েট্রি বলা হয়। এবং খুব স্বাভাবিকভাবেই দ্য কমন ম্যান ফাউন্ড নাথিং উইথ দ্য পোয়েট্রি। সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষরা, তারা কিন্তু এই সাহিত্যর সঙ্গে নিজেদের কোনো রকম যোগ বোধ করতে পারল না। দে ফিল ফ্রাস্ট্রেটেড, তারা হতাশগ্রস্ত হয়ে পড়লো। কারণ এই সময়কালের যে সাহিত্য রচনাগুলো হতো, সেগুলো অত্যন্ত শহর কেন্দ্রিক, শহরের সফিস্টিকেটেড জীবনধারা।
আমি গল্পের ছলে দু একটা কথা বলে রাখি যে এই সময় যে সাহিত্যগুলো ছিল সেখানে তিনটা ডমিনেন্ট পার্ট ছিল। একটা হচ্ছে ফ্যাশন, ছিল প্রাইড আর ভ্যানিটি। এই জিনিসগুলো আমরা জানি একদম টাউন লাইফ। এর সঙ্গে যদি ইন কন্ট্রাস্ট টু দ্য রুরাল লাইফে আমরা যাই তাহলে দেখব সেখানে ততটা ফ্যাশন নেই, ততটা প্রাইড নেই, ততটা ভ্যানিটি নেই। তাহলে এই সময়কার যে সাহিত্যটা রচনা হয়েছে সেই সময়ে কিন্তু এই তিনটা জিনিসের প্রাধান্য ছিল, ফ্যাশন, প্রাইড, ভ্যানিটি। এই ফ্যাশন, প্রাইড, ভ্যানিটিতে শহরের জীবনযাত্রা এত বেশি সাহিত্যকে প্রভাবিত করলো, কারণ আমি আগেই বলেছি লিটারেচার ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি। সো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য সোসাইটি, ইট ইজ রিফ্লেক্টেড ব্যাক ইন ইটস লিটারেচার। তাহলে সমাজের মধ্যে ফ্যাশন, প্রাইড, ভ্যানিটি, সাহিত্যে ফ্যাশন, প্রাইড, ভ্যানিটি। দ্য কমন পিপল বিকেম ফ্রাস্ট্রেটেড। তারা সাহিত্য পাঠে বিমুখ হয়ে গেল। তাদের সাহিত্যের মধ্যে থেকে যে মনের একটা আনন্দ বোধ করবে সেটা তারা পাচ্ছিল না। তখন একটা নতুন ধারা, একটা নতুন ভাবনা এলো। সেই সময়ের 5 জন কবি, তোমরা ক্লাস 11-এ একজনের কবিতা পড়েছো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পায়োনিয়ার অফ দ্য রোম্যান্টিক পোয়েটস। সেই সময়ের 5 জন কবি তারা এই প্রকৃতির মধ্যে গেলেন। তাদের মধ্যে যিনি অগ্রগণ্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি বললেন, লেট নেচার বি ইয়োর টিচার, ইট ইজ দ্য নেভার ফেলিং ফ্রেন্ড। অর্থাৎ প্রকৃতির মধ্যে চলো। প্রকৃতি একটা অনাবিল আনন্দের উৎস, যে তোমাকে কখনো হতাশ করবে না, যে তোমাকে কখনো বিরক্ত করবে না। সেই সময়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, পার্সি বিসি শেলি, জন কিটস অ্যান্ড বায়রন, এই 5 জন কবি তখনই একটা নতুন ধারা নিয়ে আসলেন। অর্থাৎ সাহিত্যটা তখন রিটার্ন টু দ্য নেচার। সাহিত্যটা চলে এলো প্রকৃতির দিকে। অর্থাৎ শহরের কোলাহলপূর্ণ জীবনযাপন থেকে সাহিত্যটাকে একটু কল্পনার জগতে, একটা ইমোশন, একটা সেন্সুয়াসনেসের জায়গায় নিয়ে গেলেন। সেই যুগটাকে আমরা বলছি রোম্যান্টিক এজ। এবং এই যুগের যিনি পায়োনিয়ার পোয়েট তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার কবিতা তোমরা ক্লাস 11-এ পড়েছ, কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। এখানে সেই যুগেরই পরবর্তী কবি, পরবর্তী অধ্যায়ের কবি জন কিটস, তারই কবিতা আমরা আজকে পড়ব, দ্য পোয়েট্রি অফ আর্থ। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই যে পোয়েট্রি অফ আর্থ, যেটা লেখা হয়েছিল 1816 সালে ডিসেম্বর মাসে, সেটা হচ্ছে রোম্যান্টিক এজের কবি। তাহলে এই কবিতার মধ্যে আমরা কি পাবো? আমরা ভাবনা পাবো, আমরা কল্পনা পাবো, আমরা প্রকৃতির বর্ণনা পাবো। অর্থাৎ সাহিত্য মানে জটিল টাউন লাইফ থেকে একটা রুরাল লাইফে চলে গেল। একটা রাস্টিক প্যাস্টোরাল বিউটি আমরা এই কবিতার মধ্যে খুঁজে পাবো। আমরা এই কবিতার যিনি কবি জন কিটস, তার সম্বন্ধে একটু সংক্ষেপে জেনে নেব। কিটস সম্বন্ধে আমাদের একটা অল্প ধারণা থাকা দরকার। দেখো, কিটস ওয়াজ বর্ন ইন 1795, 31st October, ইন মুরগেট, লন্ডন। তাহলে লন্ডনের মুরগেট শহরে 31শে অক্টোবর 1795 সালে জন কিটস জন্মেছিলেন। The family in which he came up was not affluent, so to say, because his father had a stable house. Stable house মানে আস্তাবল। অর্থাৎ কিটসের বাবা, তার একটা ঘোড়া দেখাশোনা করার আস্তাবল ছিল, স্টেবল হাউস। খুব যে অ্যাফ্লুয়েন্ট ছিল, খুব প্রতিপত্তি সম্পত্তি ইত্যাদি ছিল তা নয়। এবং তিনি, তার যে মাস্টার, তার যে মনি, যার কাছে তিনি কাজ করতেন, যার স্টেবল হাউসটা দেখাশোনা করতেন, তার মেয়ের সাথে তার বিয়ে হয়েছিল। অ্যান্ড কিটস ওয়াজ দেয়ার ফার্স্ট চাইল্ড। তাদের প্রথম সন্তান ছিল জন কিটস। তাহলে বুঝতে পারছো যে কিটস এমন একটা পরিবারে জন্মেছিলেন যে পরিবারটা আর্থিকভাবে সচ্ছল ছিল না, এবং সমাজে, তখনও সমাজে তার কাজের মান অনুযায়ী স্ট্যাটাস নির্ভর করত। এবং জন কিটসের বাবা, যেহেতু তার স্টেবল হাউস ছিল, তিনি ঘোড়া দেখাশোনা করতেন, কিন্তু তার বিয়ে হলো কার সাথে? সেই তার মালিকের মেয়ের সাথে। তাহলে একটা সামাজিক বৈষম্য কিন্তু তাদের সম্পর্কের মধ্যে ছিল। যাই হোক, এরপরে আমরা যেটা জানতে হবে আমাদের, যে এই 1804 সালটা, the year 1804, it was a significant year in the life of John Keats because
his father died in 1804 when Keats was only 8 years old. 8 years old. মাত্র 8 বছর বয়স তখন জন কিটসের, তিনি তার বাবাকে হারালেন। And his father died of skull fracture, falling from a horse. যেহেতু তিনি ঘোড়া দেখাশোনা করতেন, ওই ঘোড়া থেকে পড়ে গিয়ে তার মাথার আঘাত লেগে তার মৃত্যু হয়। তাহলে দেখো, the first tragedy in the life of John Keats took place in 1804 when he was only 8 years old and he lost his father. And after his father's death, Keats's mother got a second marriage after only 2 months. মাত্র 2 মাস, কিটসের বাবা মারা যাওয়ার মাত্র 2 মাস পর কিটসের মায়ের দ্বিতীয় বিবাহ হয়। But her second marriage lasted only few years. অল্প কয়েক বছরের মধ্যে তাদের আবার বিবাহ বিচ্ছেদ হয়। এবং এই 1814 সালটা it was another tragic year in the life of John Keats because his mother died in 1814 when Keats was only 14 years old. ভেবে দেখো, তাহলে 14 বছর বয়সে, কিটসের জন্মের 14 বছর বয়সে জন্মের পর তিনি তার বাবাকে হারালেন, তার মাকে হারালেন, এবং 4 ভাই বোনের মধ্যে কিটস হচ্ছে সবচেয়ে বড়। তাহলে গোটা পরিবারের দায়িত্বটা চলে এলো তার উপরে। মাত্র 14 বছর বয়সে তার মা মারা যায়। And his mother died of tuberculosis. তার মায়ের টিবি ছিল, সেই অসুখে তার মৃত্যু ঘটে। Then Keats and his siblings went to their grandmother. Keats left the school, Clark's school, যে স্কুলে পড়াশোনা করতো, সেখান থেকে কিটস তার পড়াশোনা বন্ধ করে চলে এলো। And he got appointed as an apprentice to a apothecary. তারপরে কিটস একজন শিক্ষানবিশের কাজ নিল এবং he wanted to continue his medical study. He wanted to be a surgeon. But unfortunately or fortunately, his intention, his fascination to write something, to contribute something, dragged him from that profession, and he became a renowned poet of the Romantic age. But it is a tragedy that during his lifetime, Keats did not get the fame, but he was appreciated after his death. আমরা জানি যে কিটসের জীবিতকালে তিনি কিন্তু কবি হিসাবে সেই খ্যাতিটা পাননি, though he contributed a lot. তার অনেক লেখা আছে, অনেক কবিতা, অনেক কাব্য আছে, এবং দেখতে পাচ্ছ তার জীবনীকাল অত্যন্ত সংক্ষিপ্ত। মাত্র 26 বছর বয়স তিনি বেঁচে ছিলেন। এই 26 বছর বয়সে he had contributed a lot in the literature. And he is known, he is famous for his sensuousness. আমরা দেখেছি যে প্রত্যেকটা রোম্যান্টিক এজের কবিদের এক একটা করে বৈশিষ্ট্য আছে। কিটসের বৈশিষ্ট্য হচ্ছে যে তার অনুভূতি প্রবণতা, তার অনুভূতিটা সাংঘাতিক। তার কবিতার মধ্যে আমরা সেই অনুভূতিটাকেই প্রাধান্য পেয়েছে দেখেছি। তাহলে আমরা এখন পর্যন্ত যেটুকু জানলাম যে এই যে পোয়েট্রি অফ আর্থ, এই কবিতাটার রচনাকাল, এই কবিতার কবি জন কিটস, তার সংক্ষিপ্ত জীবনী। Now we will go through the poem, the text. The Poetry of Earth, জন কিটস। প্রথমে আমরা কবিতাটা প্রথম 8 লাইন একটুখানি রিডিংটা শুনে নিই, উচ্চারণগুলো খেয়াল করো, তারপরে আমরা তার মিনিং, তার এক্সপ্লানেশন সব কিছুতে যাচ্ছি। The poetry of art is never dead. When all birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new mown mead. That is the grasshopper's. He takes the lead in summer luxury. He has never done with his delights
For when, tired out with fun, he rests at ease beneath some pleasant weed. This is the first 8 lines of the poem. এবং সনেটে তোমরা জানো যে সনেটের যে প্রথম 8 লাইন তাকে অক্টেভ বলে এবং শেষের যে 6 লাইন সেই 6 লাইনকে সেস্টেট বলে। তাহলে আমরা প্রথমে আজকে অক্টেভ পার্টটা রিড আউট করছি এবং এর এক্সপ্লানেশন, এর শব্দার্থ সবটাই বোঝানোর চেষ্টা করছি। দ্য ভেরি ফার্স্ট লাইন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। দ্য পোয়েট্রি, দ্য ভেরি ওয়ার্ড পোয়েট্রি, আমরা পোয়েট্রি মানে জানি কবিতা, কিন্তু এখানে এই পোয়েট্রি শব্দটা এক অন্য অর্থ বহন করছে। হিয়ার পোয়েট্রি মিনস মিউজিক, দ্য মিউজিক অফ আর্থ। আর্থ এখানে রিপ্রেজেন্টস দ্য নেচার। অ্যাকর্ডিং টু কিটস এভরিথিং ইজ মিউজিক্যাল। কিটসের মতে সব কিছুর মধ্যে একটা সুর আছে। কবি বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এখানে ডেড মানে মৃত বলবো না আমরা, নেভার স্টপ, আনএন্ডিং। তাহলে কি হলো কবি লাইনটার মানে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ দ্য পৃথিবীর সঙ্গীত এটা কখনো থামে না। ইট নেভার স্টপস, একটা কন্টিনিউয়াস নন স্টপ মিউজিক। তাহলে এইখানে প্রথম লাইনেই আমরা দেখো কবির যে সেন্সুয়াসনেস সেটা এখানে পেয়ে যাচ্ছি, যে আমরা এটা কখনো ভাবতেই পারি না যে পৃথিবীরও একটা, প্রকৃতিরও একটা সুর আছে, একটা সঙ্গীত আছে, এবং সেটা কি নন স্টপ আনএন্ডিং মিউজিক। কবি বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। ইট সিমস টু বি আ ডিক্লারেশন। এটা যেন কবি একটা ডিক্লারেশন দিচ্ছেন। কার থেকে ডিক্লারেশন দিচ্ছেন? তার অনুভূতি থেকে, তার কল্পনা থেকে, ফ্রম হিজ ইমাজিনেশন। দ্য পোয়েট থট দ্যাট দ্য নেচার হ্যাজ এ পার্টিকুলার মিউজিক অ্যান্ড ইট ইজ আনএন্ডিং। এই ধারণার বশবর্তী হয়ে কবি বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, যে পৃথিবীর গান কখনো থামে না। তারপরের লাইন থেকে আমরা দেখতে পাবো, দেখো আগে পড়ে নিই তারপর আমি এক্সপ্লেন করছি। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট। তাহলে হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট, তাহলে কবি এখানে প্রকৃতির মধ্যে পাখি, অ্যাভিস, সেই পাখিদের কথা বললেন। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট, ফেইন্ট মানে এখানে টায়ার্ড, তারা যখন মূর্ছা যাচ্ছে, তারা যখন এক্সস্টেড, ক্লান্ত। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট, কেন ক্লান্ত? উইথ দ্য হট সান। এই হট সান রিপ্রেজেন্টস দ্য সিজন অফ দ্য ইয়ার, দ্যাট ইজ সামার। আমরা জানি যে গ্রীষ্মকালে সূর্য প্রখর তাপ দেয়, তাহলে ন্যাচারালি গ্রীষ্মকালের সূর্যটা হট। তাহলে কি বলতে চাইলেন কবি এখানে? যে হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট, দ্যাট মিনস দ্য বার্ডস আর এক্সস্টেড, দ্য বার্ডস আর ফিলিং টায়ার্ড আউট অফ ফিল দি suffocated weather in summer. তাহলে গ্রীষ্মের সেই দমবন্ধ করা রুক্ষ গরম যে আবহাওয়া, সেই আবহাওয়ায় যখন পাখিরা ক্লান্ত বোধ করে তখন তারা কি করে? অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ। এই হাইড ভার্ব, তার সাবজেক্ট দ্য বার্ডস। দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ, অর্থাৎ পাখিরা যেন একটা কোজি শেল্টার, একটা আরামদায়ক আশ্রয় তখন খোঁজে, বিকজ দে আর টায়ার্ড অফ দ্য সিয়ারিং হিট অফ সামার। সে গ্রীষ্মের যে তাপদাহ, সেই গরমে তারা যখন ক্লান্ত বোধ করে, তারাও কিন্তু তখন একটা ছায়া শীতল গাছের নিচে আশ্রয় নেয়। হাইড মানে এখানে লুকানো। দে টুক শেল্টার কোথায়? ইন কুলিং ট্রিজ। এই কুলিং ট্রিজ অর্থাৎ গাছের যে শীতল ছায়া, সেই ছায়াবৃত জায়গায় তারা আশ্রয় নেয়। তাহলে তো মনে হতে পারে দ্য পোয়েট্রি অফ আর্থ কামস টু অ্যান এন্ড। তাহলে যে পাখিরা এতক্ষণ গান গাইছিল গ্রীষ্মে, তারা গ্রীষ্মে ক্লান্ত হয়ে যখন বিশ্রাম নিতে যাচ্ছে, তাহলে কে গাইবে সেই গান? কবি বলছেন আ ভয়েস উইল রান। কবি বলছেন তখনও একটা ধ্বনি, একটা ভয়েস, একটা সঙ্গীত ভেসে বেড়াবে। উইল রান, দিস ইজ দ্য স্পেকুলেশন অফ দ্য পোয়েট। কবি ভাবছেন, কল্পনা করছেন যে হোয়েন দ্য বার্ডস আর টায়ার্ড, দে আর টেকিং রেস্ট ইন দ্য কোজি শেল্টার অফ কুলিং ট্রিজ,
Still then we can hear a sound. কোথায় পাওয়া যাবে সেই আওয়াজ? The voice will run from hedge to hedge. সেই ধ্বনিটা কোথা থেকে পাওয়া যাবে? দেখো, আমরা একদম একটা রুরাল সেটিংয়ে চলে গেছি। এখানে যতটুকু আমরা পড়েছি সেখানে শহরের কোনো বর্ণনা নেই। দ্য ডেসক্রিপশন অফ দ্য প্যাস্টোরাল সাইড অফ রাস্টিক লাইফ। আমরা গ্রামের দিকে চলে যাচ্ছি, দেখো হেজ টু হেজ। শহরে তোমরা ঝোপঝাপ দেখতে পাবে না, সব দিকে একটা কৃত্রিম যান্ত্রিকতা, সেখানে সভ্যতার স্পর্শ, বড় বড় অট্টালিকা। ইন কন্ট্রাস্ট টু দ্যাট, কোথায় যাচ্ছেন কবি? ফ্রম হেজ টু হেজ, অর্থাৎ ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। সেই উন্মত্ত জনতার যে ভিড়, যে শহরাঞ্চল, সেখান থেকে কবি আমাদের নিয়ে গেলেন গ্রামের প্রান্তরে, যেখানে ঝোপঝাড় আছে। সেইখানে ভেসে বেড়াবে সেই আওয়াজ, ফ্রম হেজ টু হেজ, এক ঝোপ থেকে আর এক ঝোপ। হেজ মানে বুশ, ঠিক বুশ। অ্যাবাউট দ্য নিউ মোর্ন মিড, এখানে একটা তিনটা শব্দের যুগ্ম ভাব আছে, দেখো। নিউ মোর্ন মিড, আগে আমি এটাকে এক্সপ্লেন করে দিই। নিউ মানে সদ্য, ফার্স্টলি। মোর্ন মানে কাট, হারভেস্টেড। আর মিড মানে, এটা পোয়েটিক ওয়ার্ড, গদ্যে আমরা মিডও ব্যবহার করি, অর্থাৎ ভূমি, গোচরণ ভূমি, তৃণভূমি। তাহলে নিউ মোর্ন মিড মানে যে জমিতে সদ্য ফসল কাটা হয়েছে, নিউলি হারভেস্টেড ল্যান্ড। তাহলে সেই ধ্বনিটা, সেই মিউজিকটা কবি কোথায় শুনতে পাচ্ছেন? কবি শুনছেন ফ্রম হেজ টু হেজ, অ্যাবাউট দ্য নিউ মোর্ন মিড, অর্থাৎ একদম প্রান্তর, শহর থেকে অনেক দূরে একটা প্যাস্টোরাল প্যানোরামিক বিউটি কবি এখানে তুলে ধরলেন। এক ঝোপ থেকে আর এক ঝোপে সদ্য ফসল কাটা জমিতে। কে গাইছে সে গান? পাখিরা তো বন্ধ করেছে তাদের গান। তাহলে কি পৃথিবীর সঙ্গীত থেমে গেছে? না, কবি বলছেন দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, অর্থাৎ ঘাস ফড়িং। পাখিরা ক্লান্ত হয়েছে, কি হয়েছে? পাখিরা গান বন্ধ করেছে, তো কি হয়েছে? গ্রাসহপার ইজ দেয়ার টু কন্টিনিউ দ্য মিউজিক অফ দ্য আর্থ। তাই কবি বলছেন দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, দ্য মিউজিক উইল রান ফ্রম গ্রাসহপার, অর্থাৎ ঘাস ফড়িং তারা এক ঝোপ থেকে আর এক ঝোপে উড়ে বেড়াচ্ছে, তারা সদ্য ফসল কাটা মাঠে উড়ে বেড়াচ্ছে আর গাইছে তাদের সেই জুবিলেন্ট সং। তাহলে কবি প্রথমত বোঝানোর চেষ্টা করলেন যে যদিও পাখিরা ক্লান্ত হয়ে তাদের সঙ্গীত বন্ধ করে দিয়েছে, তাদের গান থামিয়ে দিয়েছে, বাট গ্রাসহপার ইজ দেয়ার টু কন্টিনিউ দ্য মিউজিক অফ দ্য আর্থ। কবি বলছেন হি টেকস দ্য লিড, হি মিনস দ্য গ্রাসহপার। The grasshopper takes the lead. He takes the responsibility to continue the music of the earth. অর্থাৎ এই পৃথিবীর সঙ্গীতটাকে বয়ে নিয়ে যাওয়ার যে গুরু দায়িত্ব, যে ভীষণ দায়িত্বটা সে তার কাঁধে তুলে নিয়েছে। Here lead means the responsibility. He takes the responsibility. In summer luxury, কন্ট্রাস্টটা খেয়াল করো, যে কবি প্রথমে পাখিদের কথা বললেন, দে আর ভেরি মাচ এক্সস্টেড ডিউ টু দ্য সিয়ারিং হিট অফ সামার, বাট দিস সামার ইজ এ টাইম ফর লাক্সারি টু দ্য গ্রাসহপার্স। একটা কন্ট্রাস্ট তুলে ধরলেন যে পাখিরা যে সময় ক্লান্তি বোধ করে গাছের শীতল ছায়ায় আশ্রয় নিতে চায়, যে সময়টা তাদের কাছে ক্লান্তিকর, সেই সময়টাই কিন্তু গ্রাসহপারের কাছে বিলাসিতার সময়। So the grasshopper is there. In summer luxury, it means that the filthy summer is the time to spend in luxury by the grasshoppers. অর্থাৎ যে গ্রীষ্মকালটা পাখিদের জন্য বেদনাদায়ক, কষ্টকর, ক্লান্তিকর, সেই সময়টাই কিন্তু আবার এই গ্রাসহপারের জন্য আরামদায়ক, বিলাসিতা। He has never done with his delights. এখানে একটা ফ্রেজাল ভার্ব আছে, দেখো, ডান উইথ। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। ডান উইথ মানে ফিনিশড, কিন্তু এখানে আমরা ফিনিশড মানে থেকে আমরা বলবো স্যাচুরেটেড, সম্পৃক্ত। তাহলে দেখো নেগেটিভে আছে বাক্যটা, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। ডিলাইটস মানে আনন্দ, ফান।
The happiness of mind is called delight. The grasshopper, he has never done with his delights. কবি বলছেন যে গ্রাসহপার সে তার আনন্দ অনুভব করতে কখনোই সম্পৃক্ত বোধ করে না। এখানে ডান উইথ মানে আমরা যদিও জানি ফিনিশ, কিন্তু আমরা বলবো স্যাচুরেটেড। তাহলে দ্য গ্রাসহপার নেভার গেট স্যাচুরেটেড উইথ হিজ ডিলাইট, কারণ আনন্দটা সম্পূর্ণ মনের, আনন্দটা সম্পূর্ণ মানসিক। সে অনাবিল আনন্দ উপভোগ করতে চায়, সেই জন্য সে আনন্দে কখনো সম্পৃক্ত হয় না, সে তৃপ্ত হয় না। অর্থাৎ গ্রাসহপারের আনন্দ প্রাপ্তির তৃপ্তি নেই। হি ওয়ান্টস টু এনজয় মোর ডিলাইটস, দ্য এনজয়মেন্ট অর জয় অফ মাইন্ড। তাহলে আবার বলছি, দেখো সেই জায়গাটা, দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। সে তার আনন্দে কখনো সন্তুষ্ট হয় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান। তাহলে দুটো অপোজিট কথা এখানে কবি বললেন। অর্থাৎ গ্রাসহপার সে মনের অনাবিল আনন্দ অবিরতভাবে ভোগ করতে চায়, কিন্তু তার শরীর তাকে সাথ দেয় না। হিয়ার লাইজ দ্য রিয়ালিটি অফ লাইফ। আমরা রোম্যান্টিক যুগের কবিদের এসকেপিস্ট বলে দিই, বলি তারা পলাতক। তারা কোত্থেকে পালিয়েছে? দে এসকেপড ফ্রম দ্য রুড রিয়ালিটি, বাট নট দ্যাট। এখানে কবিতায় দেখো, কবি এতক্ষণ কল্পনার ডানায় ভর করে হেজ টু হেজ সে গ্রাসহপারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, তার গান শুনছেন, কিন্তু কবি ফিরে এলেন বাস্তবে। কিভাবে ফিরে এলেন? দেখো এখানে বলছে, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান। আমাদের মন অনাবিল আনন্দ চায়, কিন্তু শরীর তো সবসময় সঙ্গ দেয় না। উই মাস্ট বি এক্সস্টেড ফিজিক্যালি। তাহলে এই গ্রাসহপার একটা সময়ে কিন্তু এই আনন্দ উপভোগ করতে করতে সেও ক্লান্ত হয়ে পড়ে। দিস ইজ দ্য রিয়ালিটি। এখানে যদি কবি এই লাইনটা না দিতেন, কবি যদি এই ব্যাখ্যাটা এখানে না আনতেন, তাহলে আমরা কবিকে একটা অপবাদ দিতে পারতাম। কি বলতে পারতাম? যে হি ইজ অ্যান এসকেপিস্ট। তিনি পালিয়েছেন। কোথা থেকে পালিয়েছেন? হি এসকেপড দ্য রুড রিয়ালিটি অফ লাইফ। But here lies the reality of life. The grasshopper becomes tired out of fun. While it is enjoying the fun, it becomes tired. যখন এই গ্রাসহপার সে আনন্দ উপভোগ করছে, মনের আনন্দ উপভোগ করছে, তার দেহ, তার শরীর কিন্তু আস্তে আস্তে ক্লান্ত হচ্ছে। তখন কি করছে? He rests at ease beneath some pleasant wind. অর্থাৎ ফিজিক্যালি উই নিড রেস্ট। আমরা যদি বিশ্রাম গ্রহণ না করি, তাহলে আমরা সতেজতা ফিরে পাবো না। হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। তখন সেই গ্রাসহপার সে একটা বিশ্রাম নেয়। অ্যাট ইজ মানে অ্যাট কমফোর্ট। হি রেস্ট অ্যাট ইজ ভেরি কমফোর্টেবলি। হি ইজ ইন দ্য রিপোজ। খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে সে বিশ্রাম নেয়। কোথায়? বিনিথ সাম প্লিজেন্ট উইড। কিছু প্লিজেন্ট উইড, কবি বলছেন উইড অর্থাৎ আগাছা, আগাছা যেগুলো আমরা বলি উইড, সেটাকেও কবি এখানে প্লিজেন্ট দেখছেন। কেন প্লিজেন্ট? এখানে আগাছাগুলোকেও যেন পার্সনিফাই করা হয়েছে। আজকে আগাছাগুলো যেন আনন্দ উপভোগ করছে। দ্যাটস ওয়াই দ্য উইডস আর প্লিজেন্ট। এবং সেই আনন্দ মুখর আগাছার মধ্যে গ্রাসহপার সে গিয়ে বিশ্রাম নিচ্ছে। This is the octave part of the poem. Students, we will go through the sestet part of the poem. এবার আমরা কবিতার যে পরের 6 লাইন, যেটাকে সনেটে আমরা দুটো পার্টে করে থাকি, the first 8 lines are called octave and the latter 6 lines are called sestet. We will go through the latter part of the poem or the sestet of the poem. The poetry of art is ceasing never. On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove there sails the cricket song, in warmth increasing ever, and seems to one in drowsiness half lost.
দ্য গ্রাসোফার্স অ্যামং সাম গ্রাসি হিলস। মোটামুটি উচ্চারণটা বুঝে নিলে, কঠিন শব্দ একদমই নেই। এবার আমরা এটাকে এক্সপ্লানেশনে যাচ্ছি। দেখো, কবিতার যে অক্টেভের ফার্স্ট লাইনটা, সেটা শুরু হচ্ছে কি দিয়ে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। অর্থাৎ পৃথিবীর সঙ্গীত যেন কখনো থামে না। ইটস এ নন স্টপ মিউজিক। দো দ্য মিনস্ট্রিল চেঞ্জেস, মিনস্ট্রিলস মানে গায়ক, অর্থাৎ এই পৃথিবীর মধ্যেও যেন একটা জলসা, আ মিউজিক্যাল সোয়ারি ইন নেচার। আর এই মিউজিক্যাল সোয়ারির সিঙ্গার্স কারা? দ্য বার্ডস, দ্য গ্রাসোফার, দ্য ক্রিকেট, একটার পর একটা আসছে, কিন্তু সঙ্গীত কিন্তু থেমে যাচ্ছে না। সেই জন্য দেখো যে প্রথম লাইনটা কবি যেটা দিয়ে শুরু করেছিলেন, তার যা অর্থ, সেস্টেটের প্রথম লাইনটা সমার্থক একদম। কি বলছেন কবি? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজিং মানে স্টপিং। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। একই কথা কবি বললেন, পৃথিবীর গান কখনো থামে না। দ্য মিউজিক অফ আর্থ উইল কন্টিনিউ ফর এভার অ্যান্ড এভার, দো দ্য সিঙ্গার্স চেঞ্জেস, দ্য সং উইল কন্টিনিউ। গায়ক পরিবর্তন হচ্ছে, পাখিরা বিশ্রাম নিল, গ্রাসোভার শুরু করলো। গ্রাসোভার বিশ্রাম নিচ্ছে, তাহলে কি আমরা মনে করবো দ্য মিউজিক অফ আর্থ উইল কাম টু অ্যান এন্ড? নো, বিকজ দ্য sensuous poet John Keats imagined, though the season changes, the singer changes. ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গায়কের পরিবর্তন হচ্ছে। কবি বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। এবার তিনি সেটাকে এস্টাবলিশ করছেন। কি করে এস্টাবলিশ করছেন বলো? হিয়ার ইন দ্য সেস্টেট উই ফাইন্ড দ্য ব্রুমাল ডেসক্রিপশন। ব্রুমাল ডেসক্রিপশন মানে শীতকালীন বর্ণনা, BRUMAL, দ্য ব্রুমাল ডেসক্রিপশন অফ দ্য সিজন। অক্টেভে আমরা কি পেয়েছি? সামার সিজন। সেস্টেটে এসে আমরা পাচ্ছি উইন্টার, অর্থাৎ একটা ঋতু পরিবর্তন হয়ে গেল। আমরা জানি যে থ্রু আউট দ্য সাইকেল আমরা বিভিন্ন সময় ঋতুগুলো পরিবর্তিত হয়। দ্য সিজনস রোটেটস অটোমেটিক্যালি, একটা চক্রের আকারে আবর্তিত হয়। চক্রবাত পরিবর্তনে সুখানি চ দুখানি চ, জয় অ্যান্ড ওভারঅল ফাইন। ঠিক সেইভাবে এই সারা বছরের মধ্যে ঋতুর পরিবর্তনগুলো একটা সাইক্লিক অর্ডারে হতে থাকে। ওয়ান আফটার আনাদার দে কাম অ্যান্ড গো, ওয়ান আফটার আনাদার দে কাম অ্যান্ড গো, আসে যায় আসে যায়। তাহলে গ্রীষ্মের শেষ, কবি এবার বলছেন শীতকাল। অন এ লোন উইন্টার ইভিনিং, কি করে কবি শীতকালকে বর্ণনা করছেন? লোন উইন্টার ইভিনিং। দ্য লোন শব্দটা লোন অর্থাৎ নির্জন। এখানে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে দেখব যে শীতকালের সন্ধ্যাগুলো খুব স্বাভাবিকভাবেই নির্জন হয়, কারণ বাইরের একটা ফ্রস্টি স্নোই অ্যাটমসফিয়ার থাকে, লোকজন বাইরে ঘোরাঘুরি করে না। ইট সিমস টু বি ভেরি লোনলি। দ্য রোডস আর ডেজার্টেড, রাস্তাগুলো পরিত্যক্ত হয়ে যায়, মানুষজন ঘরে গিয়ে আশ্রয় নেয়। সেই জন্য শীতের সন্ধ্যাগুলো লোন। কবি বলছেন সেই রকম একটা শীতের নির্জন সন্ধ্যায়, অন এ লোন উইন্টার ইভিনিং, হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স। হোয়াট এ বিউটিফুল ইমাজিনেশন ফ্রম দ্য পার্ট অফ দ্য পোয়েট। দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। আমরা কল্পনা করতে পারি নিস্তব্ধতা আসছে কার দ্বারা? বরফের দ্বারা, তুষারের দ্বারা। দ্য ফ্রস্ট হ্যাজ রট, এখানে রট মানে মেড, শব্দটা খেয়াল করো, WROUGHT। The frost has wrought, that means the frost has made a silence. তাহলে এই যে শীতের সন্ধ্যার লোনলিনেস, এই যে শীতের সন্ধ্যার একটা অনাবিল নীরবতা, এর স্রষ্টা কে? The frost. The frost is responsible for the lonely atmosphere of the winter evening. And all over the world, এই শীতকাল, এই বড় একটা অদ্ভুত নীরবতার সৃষ্টি করে। A stony silence all over the world during the season of winter. শীতের সন্ধ্যাগুলো আরো বেশি নিস্তব্ধ। তাই বলছেন when the frost has wrought a silence. কবি কল্পনা করছেন যে যখন বাইরের তুষারপাত একটা নীরবতার সৃষ্টি করছে, কবি বলছেন তাহলে কি পৃথিবীর গান বন্ধ হয়ে গেল?
No one is there to continue the song of the earth. কবি বলছেন না, from the stove there thrills the cricket song. গান কিন্তু থামছে না। from the stove, এখানে স্টোভ মানে হচ্ছে ফায়ার প্লেস, অগ্নিকুণ্ড, অগ্নিশালা। শীতের দিনে সন্ধ্যাবেলা আমাদের গ্রামগঞ্জেও দেখবে অনেকে কড়াইয়ের মধ্যে ঘুঁটে দিয়ে খড়ি দিয়ে আগুন জ্বালায়, গোল হয়ে বসে থাকে, শরীরটাকে উষ্ণ করে। তো ওই যে ফায়ার প্লেস, সেটাকে এখানে বলা হচ্ছে স্টোভ। ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস দ্য ক্রিকেট সং। তাহলে যখন গ্রাসোফাররা শীতকাল আসার আগে বিশ্রামরত, আমাদের মনে হতেই পারে যে হয়তো পৃথিবীর সঙ্গীত এবার স্তব্ধ, আর কেউ নেই এই গানটাকে কন্টিনিউ করার। কবি বলছেন নো, দ্য ক্রিকেট ইজ দেয়ার। ক্রিকেট মানে ঝিঝি পোকা, যে পোকার শব্দগুলো আমরা শীতকালে বাড়ির আনাচে কানাচে উষ্ণ জায়গা থেকে শুনতে পাই। অর্থাৎ কবি এখানে কি বোঝাতে চাইলেন? দ্য কন্টিনিউটি অফ দ্য মিউজিক ইন স্পাইট অফ দ্য চেঞ্জেস অফ সিজনস। ঋতুর পরিবর্তন হওয়া সত্ত্বেও এই যে সঙ্গীতের একটা সুরেলু জলসা, ইট উইল কন্টিনিউ ইভেন ইন লোনলি উইন্টার। কে গাইবে সেই গান? বলছে ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিল। থ্রিল মানে তীক্ষ্ণ আওয়াজ। আমরা জানি ঝিঝি পোকার ডাকটা খুব থ্রিল সাউন্ড, একটা তীক্ষ্ণ আওয়াজ বেরিয়ে আসে। দ্য ক্রিকেট সং। তাহলে কবি এখানে এস্টাবলিশ করে দিলেন দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার। ঋতুর পরিবর্তন হচ্ছে, এক গায়ক বিশ্রাম নিচ্ছে, অন্য গায়ক এসে তার দায়িত্ব গ্রহণ করছে। তাহলে পাখিদের পরে নিল গ্রাসোফার, গ্রাসোফার যখন বিশ্রাম নিল চলে এলো ক্রিকেট। দ্য সং উইল কন্টিনিউ। একটা নন স্টপ মিউজিক কিন্তু চলছে। এইবার কবি একটা অদ্ভুত রিয়ালাইজেশনের জায়গায় গেছেন। দেখো, টু কানেক্ট বোথ দ্য সিজনস। এখন আমরা কি করে বুঝবো যে উইন্টার এলো, ক্রিকেট ডাকছে, গ্রীষ্মকাল, পাখিরা গান বন্ধ করে দিয়েছে, গ্রাসহপার গান গাইছে? কবি এখানে এই শেষের দু লাইনের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে একটা কানেকশন করেছে। কি বলছে দেখো, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। অর্থাৎ এই যে স্টোভ, ঘরের মধ্যে যে অগ্নিকুণ্ড আগুন জ্বলছে, তার থেকে একটা উত্তাপ সৃষ্টি হচ্ছে। দ্য ওয়ার্মথ ইনক্রিজিং এভার। আমরা যখন একটা ঘরে এসে ফ্যান চালাই বা এসি চালাই, ঘরটা আস্তে 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 ঠান্ডা হয়ে যায়। ঠিক অপোজিটটা ভাবো, ঘরের মধ্যে কোনো একটা অগ্নিশালায়, ফায়ার প্লেসে আগুন জ্বলছে, তাহলে আস্তে 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 ঘরের উষ্ণতাটা বৃদ্ধি পাবে। ঠিক সেই রকমভাবে বলছে, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। কবি এখানে একটা হিউম্যান ক্যারেক্টার নিয়ে আসলেন। আমরা এতক্ষণ যে পড়লাম কবিতাটা, সেখানে কিন্তু কোথাও হিউম্যান ক্যারেক্টার নেই। প্রথমে আমরা অ্যাভিস, পাখিদের পেয়েছি, তারপরে পেয়েছি ইনসেক্ট, গ্রাসহপার, ক্রিকেট। এখন এসে বলছেন ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। একজন ব্যক্তি যে এই উষ্ণতায় হাফ অ্যাসলিপ, ড্রাউজিনেস মানে তন্দ্রাচ্ছন্ন, হাফ লস্ট সে অর্ধেক ঘুমিয়ে পড়েছে। অর্থাৎ একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থা, একটা নামনেস তার শরীরে এসে গেছে, একটা অসাড় ভাব। কেন এসেছে? বিকজ হি ইজ গেটিং দ্য ওয়ার্মথ ফ্রম দ্য স্টোভ। অর্থাৎ চিল উইন্টারের যে ঠান্ডা, দ্য বাইটিং কোল্ড, তাতে সে অস্থির বোধ করছিল। বাট হোয়েন হি গট দ্য ওয়ার্মথ ফ্রম দ্য স্টোভ, হি ইজ গেটিং কমফোর্টেবল, হি ইজ ফিলিং কমফোর্টেবল। তাহলে যে ব্যক্তি এতক্ষণ ঠান্ডায় শীতে কাতরাচ্ছিল, সে যখন ওই স্টোভের উষ্ণ উত্তাপটা পাচ্ছে আস্তে আস্তে, তার আস্তে আস্তে শরীরে একটা উষ্ণতা ভাব আসছে, এবং তাতে সে যেন হাফ লস্ট, সে যেন ঘুমিয়ে পড়ছে। হি ইজ ইন এ ড্রাউজি কন্ডিশন। আর এইরকম একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, তার মনে হচ্ছে যেন এটা ক্রিকেটের ডাক নয়, এটা যেন সেই গ্রাসহপার গেয়ে বেড়াচ্ছে কোনো গ্রাসি হিলস, অর্থাৎ ঘাসে আচ্ছাদিত ঢাকা কোনো পাহাড় থেকে। দূর থেকে যেন একটা শব্দ ভেসে আসছে, বিকজ হি ইজ ইন ড্রাউজিনেস। সে একটা জীবন্ত অবস্থায়, অর্ধ ঘুমন্ত, হাফ অ্যাসলিপ। তার কনসাসনেসটা আস্তে আস্তে সাবকনসাস মোডে চলে আসছে। তখন ওই ক্রিকেটের সংটা, ওই ঝিঝি পোকার ডাকটা তার যেন মনে হচ্ছে দূরে কোথাও কোনো ঘাস ঢাকা পাহাড় থেকে গ্রাসহপারই গাইছে। তার মানেটা কি? সিঙ্গার চেঞ্জ হয়ে গেছে, গ্রাসহপার থেকে চলে এসেছে ক্রিকেটে, কিন্তু আমাদের সেই আচ্ছন্ন অবস্থায় মনে হচ্ছে যেন সেই গ্রাসহপারই ডাকছে। অর্থাৎ উই আর স্টিল ইন সামার,
We are still in the filthy, suffocated atmosphere of summer when we hear the song of the grasshopper. এইভাবে তিনি দুটো ঋতুকে একটা লিঙ্ক করে দিলেন, দুটো ঋতুকে একসঙ্গে সংযুক্ত করলেন এবং তিনি এস্টাবলিশ করলেন যে ইন অল সিজনস দ্য মিউজিক অফ আর্থ উইল কন্টিনিউ ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। থ্যাংক ইউ অল। I think you should have no problem. Still then, in next class I will discuss again and I will give you some important questions and I have some points to discuss on the poetry. Thank you all for today.